ইরানের সব থেকে বড় তাদের শক্তি কি এখন পর্যন্ত? ইরান অবশ্যই তারা একটা মোটামুটি একটা সুবিধাজনক জায়গায় আছে বলেই তো আমেরিকা ইসরায়েল একটা নেগোসিয়েশনের প্রস্তাব দিচ্ছে। ইরান যুদ্ধ করে সফলভাবে একটা বার্গেনিং এর জায়গায় পৌঁছাতে পেরেছে বলেই আমেরিকা এবং ইসরায়েল একটা নেগোসিয়েশনের একটা প্রস্তাব দিচ্ছে। তো ইরান যে এইখানে গেল, ইরানের সব থেকে বড় শক্তিগুলা কি কি ছিল? ইরানের সব থেকে বড় শক্তিটা ছিল, তার একটা হলো এই হরমুজ প্রণালী। সে, আপনি যদি আমেরিকার দিকে তাকান, যে আমেরিকা একটা চুক্তি করলো ইরানের সাথে, যে চুক্তিতে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থেকে গেল, যে চুক্তিতে ইরানের মিসাইল ক্যাপাবিলিটি আগের মতোই থেকে গেল, যে চুক্তিতে মিডিল ইস্ট থেকে আমেরিকার ইনফ্লুয়েন্সটা সরিয়ে নিতে হলো, যে চুক্তিতে ইরানের উপরে যে অবরোধ আমেরিকা দিয়ে রেখেছিল সেটা তুলে নিতে হলো। তো যদি এই 4-5টা পয়েন্টই একসেপ্ট করতে হয়, তার মানে তো বেসিক্যালি আমেরিকা তার পরাজয়টা স্বীকার করে নিচ্ছে। আমি আমার খুব পছন্দের একজন ফিলোসফার ফ্রেডরিক নিটশে, উনি জার্মান ফিলোসফার। ওনার একটা কথা দিয়ে শুরু করি। যে ওনার একটা খুব বিখ্যাত একটা ডায়লগ আছে যে এনিওয়ান হু হ্যাজ এ হোয়াই টু লিভ উইল সার্ভাইভ এনি হাউ। এর মানেটা হলো যে কোনো মানুষের বেঁচে থাকার একটা ভালো কারণ যদি থাকে তো সে সার্ভাইভ করবে। আমি ইরানের জন্য এই কথাটা বলছি যে জাতি হিসাবে আমরা যদি ইরানকে জাতি হিসেবে চিন্তা করি, তো তাদের বেঁচে থাকার যে তাদের একটা অনেক বড় কারণ আছে জাতিগতভাবে, এ কারণেই তারা যে কোনো কষ্ট তারা সহ্য করবে এবং তারা সার্ভাইভ করবে। একই সাথে আরেকটা বিষয় আমি বলি যে দেখেন, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, বিমান বাহিনী দিয়ে অথবা শুধুমাত্র বোম্বিং করে কখনো কোনো যুদ্ধে জয়লাভ করা যায় নাই, উদ্দেশ্য হাসিল করা যায় নাই। একটা লং টার্ম উদ্দেশ্য হাসিল করতে গেলে সেই দেশে সৈন্য পাঠাতে হয়, মানুষ যেতে হয়। তো এটা আমার কথা না, এটা বড় বড় মিলিটারি থিঙ্কারদের কথা। তার মানেটা হলো যে ইউএসএ এবং ইসরায়েল এই মুহূর্তে যেটা করছে, বিমান বাহিনী ইউজ করছে এবং প্রচুর বম্বিং করছে। তো এটা দিয়ে শুধু ক্ষতি সাধন সম্ভব, এটা দিয়ে তাদের উদ্দেশ্য সফল সম্ভব না। একই সাথে আর একটা কথা আছে, যেটা হলো কি যে বড় একটা শক্তি যখন সামরিক শক্তি দিয়ে তাদের কৌশলগত লক্ষ্য যখন পূরণ করতে পারে না, তখন তারা আরো শক্তি প্রয়োগ করতে থাকে। এটাই হলো যুদ্ধে সবসময় এটাই দেখা যায়, এবং আমেরিকা ইসরায়েলের ক্ষেত্রেও এটাই দেখা যাচ্ছে। এখন কথাটা হলো যে এই যে সামনে যে নেগোসিয়েশনের বিষয়ে, যে আপনার আমেরিকা যে 15টা পয়েন্ট দিয়েছে, আবার ইরান সেটাকে ডিনাই করেছে, এবং ইরান পাল্টা তাদের যে 5-6টা পয়েন্ট দিয়েছে, এটার ফলাফলটা কি হবে? এইটার ফলাফলটা কি হবে তার আগে আমি একটু বলতে চাই, সেটা হলো কি যে প্রত্যেকটা যুদ্ধ শুরুর আগে একরকম হিসাব কিতাব থাকে, বাট যুদ্ধ যখন শুরু হয়ে যায়, যুদ্ধের একটা নিজস্ব মোমেন্টাম আছে, যুদ্ধের একটা নিজস্ব লজিক আছে। যুদ্ধের দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি তার হয়, মানুষ মারা যায়, মানুষের ইগো চলে আসে, ইমোশন চলে আসে, প্রতিহিংসা চলে আসে, প্রতিশোধ নেওয়ার ব্যাপার স্যাপার চলে আসে। তো তখন তখন আর এই সাধারণ নিয়মগুলা ওই যেভাবে প্ল্যান করা হয় তখন আর ওইভাবে কাজ করে না। তো এখন আমি এই যে যে বিষয়গুলো, যে নেগোসিয়েশনের যে পয়েন্টগুলো আছে, আপনি যদি ইরানের দিকে তাকান, ইরানের এই যুদ্ধটা তাদের সার্ভাইভালের যুদ্ধ, তাদের জাতিগত একটা সার্ভাইভালের জন্য তারা যুদ্ধ করছে, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করছে, তারা তাদের আইডিওলজিক্যাল আইডেন্টিটি রক্ষার জন্য যুদ্ধ করছে। আমেরিকা যুদ্ধ করছে তাদের ইকোনমিক ইন্টারেস্টের জন্য, আর ইসরায়েলের জন্য এটা ধর্মযুদ্ধ। তো এই যুদ্ধে ইরানের সব থেকে বড় তাদের শক্তি কি এখন পর্যন্ত? ইরান অবশ্যই তারা একটা মোটামুটি একটা সুবিধাজনক জায়গায় আছে বলেই তো আমেরিকা ইসরায়েল একটা নেগোসিয়েশনের প্রস্তাব দিচ্ছে। ইরান যুদ্ধ করে সফলভাবে একটা বার্গেনিং এর জায়গায় পৌঁছাতে পেরেছে বলেই আমেরিকা এবং ইসরায়েল একটা নেগোসিয়েশনের একটা প্রস্তাব দিচ্ছে।
তো ইরান যে এইখানে গেল, ইরানের সব থেকে বড় শক্তিগুলা কি কি ছিল? ইরানের সব থেকে বড় শক্তিটা ছিল, তার একটা হলো এই হরমুজ প্রণালী। সে অত্যন্ত অত্যন্ত সফলতার সাথে এই এন্টায়ার হরমুজ প্রণালীটাকে সে মোটামুটি তার মানে তার ডোমিনেন্সটা এস্টাবলিশ করতে পেরেছে। এখানে আমেরিকা এবং ইসরায়েল তারা চেষ্টার কমতি করে নাই যে কোনো ভাবে যাতে এই হরমুজটা ক্লিয়ার হয়, কিন্তু ইরান এটা করতে দেয় নাই। অ্যাবসলুটলি ইরান এক্ষেত্রে সমর্থ হয়েছে। একই সাথে এই যুদ্ধে ইরানের এয়ারফোর্স এবং নেভি কখনোই অত শক্তিশালী ছিল না। তবে তাদের এয়ারফোর্স এবং নেভি যা ছিল তার বেশিরভাগই প্রায় ইসরায়েলি এবং আমেরিকা ধ্বংস করে দিছে। তো ইরান যে এই যুদ্ধে যে এত সফলতা দেখিয়েছে, মেনলি তাদের ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটির জন্য। তো তার মানেটা হলো যে আমরা দুইটা বড় ফ্যাক্টর পাচ্ছি ইরানের এই যুদ্ধে। আমি আমি জয়লাভই বলবো, কারণ সার্ভাইভালটাই হলো তাদের জন্য জয়লাভ। যে একটা হলো তারা অত্যন্ত সফলতার সাথে এই হরমুজ প্রণালীটাকে তাদের ডোমিনেন্সে রাখতে পেরেছে, একই সাথে তাদের এই মিসাইল যুদ্ধে তাদের অভূতপূর্ব সাফল্য। তো এই যে এখন এই যে দুইটা বিষয় আমি বললাম, এই দুইটা বিষয় ইরানের সার্ভাইভালের জন্য দরকার, ভবিষ্যৎ এক্সিস্টেন্সের জন্য দরকার। তো এই দুইটা বিষয় ইরান কখনো কম্প্রোমাইজ করবে না। হরমুজের বিষয়ে কম্প্রোমাইজ করবে না, তাদের মিসাইল ক্যাপাবিলিটির সাথে কম্প্রোমাইজ করবে না। একই সাথে ইরানের যে পারমাণবিক যে আকাঙ্ক্ষা আছে, তারা যদিও বারবার বলেছে যে এটা অত্যন্ত শান্তি প্রিয় ভাবে তাদের ইলেকট্রিসিটি এবং অন্যান্য এনার্জি প্রডিউস করার জন্য তাদের এই পারমাণবিক প্রজেক্ট, তো এই বিষয়েও তারা ছাড় দিতে রাজি না। এই নতুন প্রজন্মের যে কমান্ড যারা এখন দায়িত্বে আছেন, আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে ইরানের শীর্ষ নেতাদের একজন বাদে, তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উনি বাদে তো বাকি সবই শহীদ হয়েছেন। তবে ইরানের যে সেকেন্ড লাইন যে লিডারশিপটা যারা এসেছে, আপনার সুপ্রিম লিডার হিসাবে মুস্তফা খোমেনি, তারপরে আমরা গতকালকে না গত পরশুদিন দেখলাম যে জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে আগে যিনি ছিলেন জনাব আলী লারিজানি, ওনার বদলে বাগের জলঘদর, তারপরে আরেকজন স্থলাভিষিক্ত হয়েছেন জনাব জলিলি। তো এই যে সেকেন্ড যারা হয়েছেন, এরা সবাই কট্টরপন্থী। আমি কট্টরপন্থী পজিটিভলি বলছি, যে এরা অনেক বেশি এই মানে আমেরিকা বিরোধী, অনেক বেশি ইসরায়েল বিরোধী, এবং অনেক বেশি ডেসপারেট এবং অনেক বেশি কেপাবল। তো তার মানেটা হলো যে আমরা এই মেসেজটাও পেয়েছি, মানে ইরান ওই মেসেজটাও তার শত্রুদেরকে দিয়েছে যে তোমরা যাকে যাকে মেরে ফেলছো যে লিডারশিপ গুলাকে, তার বদলে আমরা যাকে যাকে সিলেক্ট করছি সে আরো বেশি আগ্রাসী তোমাদের জন্য। তো এই কারণেই বলছি যে ইরানের এই যে লিডারশিপ আছে, তারা তাদের যে ন্যায্য অধিকার, এই পারমাণবিক যে বিষয়টা, এটা থেকেও আমার বিশ্বাস তারা সরে আসবে না। ইরানের উপরে যে একটা অর্থনৈতিক যে অবরোধ, একটা ট্রিমেন্ডাস অর্থনৈতিক অবরোধ অনেক বছর যাবৎ আমেরিকা চাপিয়ে রেখেছে, এখান থেকেও সে সরে আসবে না। আমেরিকার যে ইরানের যে একটা অত্যন্ত এখন প্রাণের দাবি, যেটা যে এই এন্টার মিডল ইস্টে আমেরিকার যেন কোনো স্থাপনা না থাকে। তো এখান থেকেও ইরান কতটুকু সরে আসবে, এটা নিয়ে আমি সন্দেহহীন আছি। তো এ কারণে আমার যেটা মনে হচ্ছে যে এই যে ট্রাম্পের যে 15টা পয়েন্ট আছে, এই 15টা পয়েন্টের ভেতরে সব থেকে সিগনিফিকেন্ট যে পয়েন্ট গুলা, ওই সিগনিফিকেন্ট পয়েন্ট গুলাই হলো ইরানের সার্ভাইভালের জন্য দরকার। কারণ ইরানের এই এখনকার যে প্রশাসন এবং তার জনগণ খুব ভালো করে জানে যে এই যুদ্ধ ঘুরে ফিরে বারবার আসে। এই ইরানের বিরুদ্ধে যে ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধটা ঘুরে ফিরে বারবার আসবে যদি না তারা এখন এটাকে একটা পার্মানেন্ট শেপ দিতে পারে। একই সাথে আপনি যদি আমেরিকার দিকে তাকান, যে আমেরিকা একটা চুক্তি করলো ইরানের সাথে, যে চুক্তিতে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে থেকে গেল, যে চুক্তিতে ইরানের মিসাইল ক্যাপাবিলিটি আগের মতোই থেকে গেল, যে চুক্তিতে মিডিল ইস্ট থেকে আমেরিকার ইনফ্লুয়েন্সটা সরিয়ে নিতে হলো, যে চুক্তিতে ইরানের উপরে যে অবরোধ আমেরিকা দিয়ে রেখেছিল সেটা তুলে নিতে হলো। তো যদি এই 4-5টা পয়েন্টই অ্যাকসেপ্ট করতে হয়, তার মানে তো
তার মানে তো বেসিক্যালি আমেরিকা তার পরাজয়টা স্বীকার করে নিচ্ছে। এই কারণে আমি বলছি যে এই চুক্তিটা এত সহজে হবে না, ইরান এত সহজে ছাড় দিবে না। আবার আমেরিকার কথা যদি বলি, তারও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি এখানে একটু সময় নিয়ে আমেরিকা যে একটা ট্র্যাপে পড়েছে, এই ট্র্যাপটা যে কত ভয়াবহ, সেখান থেকে যে তার পিছনে যাওয়ারও কোনো উপায় নাই, সামনে যাওয়ারও কোনো উপায় নাই, আবার এই ট্র্যাপের ভিতরে সে যে কালক্ষেপণ করবে সেটারও কোনো সুযোগ নাই। আমি জাস্ট অল্প একটু এক্সপ্লেন করি এটা। আমেরিকার যে ট্রাপটা হলো, এই যে যেটা বললাম, সে যদি এই বিষয়গুলো মেনে নেয়, একটা জিনিস সত্যি, যে এই যুদ্ধের পরে এই মিডিল ইস্টের অর্ডারটা চেঞ্জ হবে। এখানে আমেরিকার ওই ইনফ্লুয়েন্সটা আর থাকবে না, পেট্রো ডলারের ইনফ্লুয়েন্সটা থাকবে না। আমি একটু এক্সপ্লেন করি যে আমেরিকার যে এই চুক্তি, এই যুদ্ধটা ফলাফলটা যদি সম্পূর্ণভাবে আমেরিকার পক্ষে না যায়, অথবা যে চুক্তিটা তারা করতে চাচ্ছে এই চুক্তিটা যদি সম্পূর্ণভাবে আমেরিকার পক্ষে না যায়, তবে অনেকগুলো চেইন রিয়াকশন আছে একটার পরে একটা, যে চেইন রিয়াকশন গুলো আমেরিকাকে, যদি আমরা একটা টাইটানিক জাহাজের সাথে তুলনা করি, ওই টাইটানিক জাহাজটাকে আস্তে আস্তে ডুবিয়ে দিবে। যেমন তার প্রথমটাই হলো যে যে জিসিসি যে কান্ট্রি গুলো আছে, আরব দেশের 6টা দেশকে নিয়ে জিসিসি কান্ট্রি, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, তো এইগুলো এই তেল উৎপাদনকারী এই দেশগুলো নিয়ে জিসিসি কান্ট্রি। এই জিসিসি কান্ট্রি গুলা আর ওই আমেরিকার ইনফ্লুয়েন্সে এত বেশি থাকবে না। তারা আস্তে আস্তে ইরানের সাথে নেগোশিয়েট করবে, কারণ তারা জানে যে ইরান তাদের জন্য একটা বড় ফ্যাক্টর। একই সাথে ইরানকেও তাদেরকে সন্তুষ্ট করে রাখতে হবে তাদের ভবিষ্যৎ সার্ভাইভালের জন্য এবং তাদের ভবিষ্যৎ সেফটির জন্য। আমি একটা প্রশ্ন একটু বলি যে গতকাল থেকে ট্রাম্পের বেশ কিছু বিষয় সামনে আসতেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার বিজয় হয়েছে। আজকে দুইটা পয়েন্ট ট্রাম্প বলেছেন। একটা হচ্ছে যে ইরান তারা আলোচনা বসতে চাচ্ছেন, কিন্তু তারা ভয় পাচ্ছে, সেজন্য মুখ ফুটে বলতে পারছে না যে তারাও সমঝোতা চাচ্ছে। অপরদিকে বলেছেন যে ট্রাম্পকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার, যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। এই বিষয়গুলো আসলে কতটুকু সঠিক, বা ট্রাম্পের যে একের পরে বক্তব্য আসতেছে এটার আসলে কি? আচ্ছা আচ্ছা, এই বিষয়ে, আচ্ছা আমি আপনার এই কোশ্চেনটার বিষয়ে একটু বলে আমি আবার আগের কোশ্চেনে ফেরত যাব। যেটা হলো, একটা বিষয় যে সম্পূর্ণ সত্যি, যেটা সারা বিশ্বের লোকজনও জানে এবং আমরা সহ ইউরোপও হাড়ে হাড়ে টের পাচ্ছে, যেটা হলো এই ট্রাম্প হলো একটা প্যাথোলজিক্যাল লায়ার, মানে তার কথাকে কেউ বিশ্বাস করে না। একই সাথে ট্রাম্পের এই ক্যারেক্টারের জন্যই যে বর্তমানে যে ইরানের যে প্রশাসন যারা দায়িত্বে আছেন, তারা এবং আইআরজিসি, তারা কোনোভাবেই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এবং ইসরায়েলকে বিশ্বাস করে না। যে কারণেই তাদের এত আপত্তি। তো একই সাথে এই বিষয়ে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, ট্রাম্পের যেসব থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে যারা ট্রাম্পকে পরামর্শ দেন, তারা ট্রাম্পের জন্য 4টা অপশন দিয়েছে, যে এই 4টা অপশন আপনার কাছে আছে, আমরা সকল হিসাব কিতাব করে দেখেছি, এই যুদ্ধের জন্য আপনাদের 4টা অপশন আছে। তার প্রথম অপশনটা হলো তার প্রথম অপশনটা হলো যে ইরানের সাথে একটা ডায়ালগে বসা, একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করা এবং একটা ডায়ালগে বসা। তো সেটা আমরা একটু দেখতে পেয়েছি এখন। সেকেন্ড অপশনটা বলেছিল যে আপনি এই যুদ্ধটাকে, যেহেতু আমেরিকা আর এই যুদ্ধটা টেনে নিতে পারছে না অর্থনৈতিক কারণে, তারপরে তাদের ক্ষয়ক্ষতির কারণে এবং ইন্টারন্যাশনাল যে প্রেশার আছে সেটার কারণে, সময়ের চলে যাচ্ছে এইসব কারণে, তো আপনি এই যুদ্ধটাকে যেহেতু টেনে নিতে পারছে না আমেরিকা, আপনি আমেরিকাকে বিজয়ী ঘোষণা করেন এবং আপনার সুযোগ আছে বিজয়ী ঘোষণা করার। যে যেহেতু ইরানের সর্বোচ্চ নেতাদেরকে বেশিরভাগকেই মেরে ফেলা হয়েছে, ইরানের অনেক ক্ষতি সাধন হয়েছে, তো এইগুলো উল্লেখ করে আপনার একটা সুযোগ আছে, এই যুদ্ধ আপনি নিজেকে আমেরিকাকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধটাকে আপনি শেষ করে দেন এখানে। সেক্ষেত্রে আবার একটু আবার পয়েন্ট আছে, আবার বলেছে যে এক্ষেত্রে এটা আপনি করতে পারেন, বাট এটার কাউন্টার যে পয়েন্টগুলো আছে সেটা হলো যে আপনি বিজয় ঘোষণা করে দিয়ে আপনি আপনার মতো করে আপনি চলে আসলেন, বাট হরমুজ তো ইরানের দখলে চলে গেল। ইরান তো তার আগ্রাসী মনোভাব নিয়ে তার মিসাইল অ্যাটাক তো চালু রাখবে এবং তখন কিন্তু এই আমেরিকাকে নিয়ে অন্যরা হাসাহাসি করবে। তো আর আরো 2টা অপশন আছে। আচ্ছা, তো আমি এখন আমার আগের জায়গায় ফেরত যাচ্ছি। তো যেটা হলো যে চেইন রিয়াকশনের কথা বলছিলাম, যে কারণে
আমেরিকা আর আগে পিছে যেতে পারছে না, কারণ এই যে ভয়টা তাদের আছে, যে এই যে জিসিসি কান্ট্রির গুলোর কথা বললাম, যে এই জিসিসি কান্ট্রি গুলা আস্তে আস্তে তারা আমেরিকার বদলে তারা ওই ইরানের ক্লায়েন্ট স্টেট হয়ে চলে আসবে। দ্বিতীয়ত যে পেট্রো ডলার যেটা মিডল ইস্ট থেকে আমেরিকায় যায়, এবং এই পেট্রো ডলারটাই আমেরিকার অর্থনীতিকে সচল রাখে, আমেরিকার ইকোনমিকে সচল রাখে, আমেরিকার মার্কেটকে সচল রাখে, আমেরিকার টোটাল বিনিয়োগকে সচল রাখে। এই পেট্রো ডলারের ফ্লোটা বন্ধ হয়ে যাবে এবং আমেরিকার অর্থনীতি আস্তে আস্তে পেছনের দিকে চলে আসবে। এবং আমরা অনেকেই হয়তো জানি যে আমেরিকার অর্থনীতির সাইজ হলো রাফলি 20 থেকে 23 ট্রিলিয়ন ডলার, কিন্তু তাদের আমেরিকার লোন আছে, ঋণ আছে, টোটাল ডেপ্থ হলো প্রায় 39 ট্রিলিয়ন ডলার, মানে তাদের টোটাল ইকোনমিক ক্যাপাবিলিটিরও প্রায় ডাবল। এই অর্থনীতি তারা সামলাই এই পেট্রো ডলারের সাপ্লাই দিয়ে। তো এই মিডল ইস্ট থেকে যদি পেট্রো ডলারের ফ্লোটা কমে যায়, তো তাদের অর্থনীতিতে একটা ধস নেমে আসবে। 3 নাম্বার হলো যে এই সারা বিশ্ব এখন অবজার্ভ করে দেখেছে যে আমেরিকার কিন্তু 80টা দেশে তাদের বেজ আছে, এবং তো দেখেছে যে আমেরিকা আসলে এককভাবে আমাদের নিরাপত্তা ইনশিওর করতে পারবে না। আমেরিকা ইজ ওভার স্ট্রেসড এবং তারা পারবে না, মিডিল ইস্টে তারা পারে না, এবং তাদের আবার নিজস্ব একটা প্রায়োরিটি আছে। তো এ কারণেই বড় অনেক দেশ, যেমন জাপান কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে তারা তাদের মিলিটারিকে ওইভাবে ডেভেলপ করে নাই। তো তারা জাপান, কোরিয়া, এরকম অনেক দেশ তারা নিরাপত্তার জন্য আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট ছিল। তো এরকম অনেক দেশ তারা নিজেরা আস্তে আস্তে এই মিলিটারিলি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবে নিজেরা, তখন ওই আমেরিকার মুখাপেক্ষি হবে না, ফলে আমেরিকার অস্ত্র ব্যবসাও অনেক কমে যাবে। আর এর পরের পয়েন্টটা হলো ইউরোপ খুব ভালো করে দেখেছে এবং হাড়ে হাড়ে টের পেয়েছে যে ইউরোপ, শেষ করতে হবে। আমি আর 1 মিনিট বলে শেষ করছি ইউরোপের বিষয়টা বলে, যে ইউরোপ যেটা দেখেছে সেটা হলো যে গত 20-30 বছরে ইউরোপ যতগুলা যুদ্ধ করেছে সবগুলাই আমেরিকার যুদ্ধ আমেরিকার সাথে ইউরোপও করেছে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এরা করেছে, বাট তাদের কোনো লাভ হয় নাই। আর সর্বশেষ যে ইউক্রেনের সাথে রাশিয়ার যেটা যুদ্ধ হচ্ছে, এটাও আমেরিকার যুদ্ধ, আমেরিকার সাথে ইউরোপও করছে, বাট ইউরোপ সব থেকে বেশি সাফার করেছে। তারা তাদের ক্যাজুয়ালিটি হয়েছে, তারা অর্থনৈতিকভাবে সাফার করেছে, তাদের এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে সাফার করেছে, প্রচুর ইউক্রেনের রিফিউজি ইউরোপে গেছে। তো ইউরোপ এখন তারা খুব ভালোভাবে বুঝেছে এবং তারা চিন্তা ভাবনা করছে যে আমাদের জন্য সব থেকে ভালো হয় রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশনে চলে যাওয়া, যাতে করে ইউরোপ এবং রাশিয়া মিলে সবাই মিলে ভালো থাকে, আমেরিকার মুখাপেক্ষি না হওয়া। তো এই আর পেট্রো ডলার তো আছে। তো এই যে বিষয়গুলো বললাম, এই সবগুলো যদি আপনি একসাথে নেন, এই সবগুলাই ঘটবে যদি এই ইরান থেকে আপনার আমেরিকাকে যদি মোটামুটি খালি হাতে ফেরত যেতে হয়। এ কারণেই এই যুদ্ধ থেকে এত সহজে পিছিয়ে যাওয়ার পথও আমেরিকার নাই। থ্যাংক ইউ।